প্রবাসী শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা করা হবে জানালেন প্রধানমন্ত্রী। আটকে পড়া প্রবাসীদের মুক্তিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হান্নান মাসুদের মন্তব্যে উত্তপ্ত সংসদের অধিবেশন, বক্তব্য অসত্য দাবি করে এক্সপাঞ্জের আহ্বান মির্জা ফখরুলের। কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার 5 বাংলাদেশি সহ নিহত 6, শোকের ছায়া পরিবারগুলোতে। দীর্ঘ প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা শুরু, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবন্ধ, তেহরানের পরমাণু ইস্যু সহ অমীমাংসিত বিষয়গুলোতে আলোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করা হবে। প্রায় 2000 প্রবাসী শ্রমিক আটকে আছে, তাদের মুক্তির বিষয়ে উদ্যোগ নেবে সরকার। কুয়ালালামপুরে প্রবাসীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, তিস্তা নিয়ে সরকারের কাজ করছে, কিছুটা পরিবর্ধন করা হবে। পানি ধরে রাখতে পদ্মা ও তিস্তায় ব্যারেজ তৈরির আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, বিদেশে পাঠানোর জন্য শ্রমিকদের দক্ষ করে তুলতে টেকনিক্যাল ইনস্টিটিউটগুলোর আধুনিকায়ন করা হবে। প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশে 1000 কিলোমিটার খাল কাটা হয়েছে, এর সুবিধা কৃষকরা পাচ্ছে বলেও জানান তিনি। সরকার প্রধান বলেন, শিক্ষার্থীদের ইংরেজি ছাড়া আরও একটি ভাষা শেখানো হবে। স্কুল সিলেবাসে 5টি স্পোর্টস অন্তর্ভুক্ত করা হবে। খেলাটি বিষয় হিসেবে থাকবে। সময় লাগলেও বিএনপি সহ সব পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে এই মুহূর্তে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আই এম দি প্রাইম মিনিস্টার। আমি চাইলে ব্যক্তিগত আক্রোশ থেকে হয়তো আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি যদি নেই তাতে বেনিফিটটা কি হবে বলতে পারেন? কোনো বেনিফিট হবে? কারো কোনো কি দাবি আছে সেটা থেকে বেরিয়ে এসে আমরা চিন্তা করি আমাদের কি কর্তব্য আছে দেশের প্রতি, হোয়াট উই ক্যান ডু ফর দি কান্ট্রি। আমরা কি নিব দেশ থেকে? দেখুন, দেশ থেকে কেউ একজন, একটি গোষ্ঠী দেশ থেকে নিতে নিতে দেশটিকে একদম শেষ করে দিয়েছে। আজকে দেশটিকে একদম ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, হয়েছে, কি করার? কিছু করার ছিল না। আমরা চেষ্টা করেছি, বুকের রক্ত দিয়েছে মানুষ। এর আগে স্থানীয় সময় রাত 8:45 মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরের দ্বিতীয় দিনে আগামীকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার সম্প্রসারণ এবং আঞ্চলিক সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সফরকে বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কালই এখান থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদের বক্তব্যকে ঘিরে উত্তপ্ত সংসদের অধিবেশন। প্রস্তাবিত বাজেট নিয়ে সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য করেন হান্নান মাসুদ। তিনি বিরোধী দল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করলে সেই বক্তব্যকে অসত্য দাবি করে এক্সপাঞ্জের আহ্বান জানান এলজিআরটি ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। জাতীয় সংসদের চলতি অধিবেশনে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। আলোচনায় অংশ নিয়ে বাজেট ও সরকারের সমালোচনা করেন জাতীয় নাগরিক পার্টির হান্নান মাসুদ। এবং সারা বাংলাদেশে এই দর্শনের সংখ্যা প্রায় 5 শতাধিক এবং সারা বাংলাদেশে 6 শতাধিক খুনের ঘটনা ঘটেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে প্রেমজনিত একটা শিবির নেতার ব্যাপারে আমরা এখানে বিবৃতি দিতে দেখেছি, কিন্তু মাননীয় স্পিকার, আমরা ওনার নিজ আসনে ডাকাতির পরে মা মেয়েকে যে দর্শনের ঘটনা করছে সেটার বিবৃতি আমরা এই সংসদে দেখি না। মাননীয় স্পিকার, আমরা আশাহত হই যখন ঋণ নিয়ে কথা বলতে গিয়ে সংসদে, যখন আমরা ঋণ নিয়ে কথা বলতে চাই, ব্যাংকের ঋণ নিয়ে, ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় যখন বলে আপনারা সবাই জমিদার, যারা ঋণ নেন নাই, এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, হান্নান মাসুদের বক্তব্যের পরপরই পয়েন্ট অফ অর্ডারে কথা বলেন বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন প্রজন্মের জুলাই আন্দোলনের নেতা, উনি আমাদের নোয়াখালী অঞ্চলের মাননীয় সংসদ সদস্য, উনি একটি বক্তব্য রেখেছেন, এটাতে আমরা খুবই ক্ষুব্ধ। কারণ আমাদের নেতা উড়ে এসে নাই, তাই
তাই আমরা আজকে যে অসত্য সংসদ নেতা নিয়ে অসত্য কথা বলেছেন এটা এক্সপান্স করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ জানাই। তিনি যদি স্পেসিফিক্যালি বলতেন কোন তথ্যটা এখানে অসত্য, উনি তো ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, উনি কিন্তু ঢালাওভাবে বলে গেলেন যে বক্তব্য অসত্য কথা বলা হয়েছে। ওনাকে তো ফ্যাকচুয়ালি বলতে হবে কোন ইনফরমেশনটা এখানে ভুল ছিল। আর মাননীয় সংসদ নেতার কথা যদি বলেন প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। প্রধানমন্ত্রী এই মাননীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় স্লিপ অফ টাং হয়েছেন, উনি তার ভুল শুধরিয়েছেন। ওনার বক্তব্যের সমালোচনা করার অধিকারও বিরোধী দলের আছেন। যে অংশটুকু অসত্য আছে সেই অংশটুকু দয়া করে আপনি এক্সপান্স করবেন, কারণ আমাদের সংসদ নেতার বক্তব্য সম্পর্কে কোনো অসত্য বক্তব্য এখানে মেনে নেওয়া যাবে না। পরে সংসদের রীতি বজায় রাখার আহ্বান জানান স্পিকার ও বিরোধী দলীয় নেতা। এইভাবে সংসদে যখন খুশি তখন দাঁড়াবেন, দিট ইজ নট দ্য নর্ম। প্লিজ টেক ইউর সিট মিস্টার হান্নান মাসুদ। হান্নান মাসুদ, দয়া করে বসুন। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। বসুন। আমি আপনাকে অনুরোধ করব, বাইরের কোনো বিষয়কে টেনে এখানে এনে এক্সপান্স করা বা বক্তব্য দেওয়া কোনোটাই যেন এলাও না করা হয়। কারণ আপনি এইমাত্র বলেছেন যে এইটা সাভার স্কয়ার নয় বা শাহবাগ স্কয়ার নয়। তার মানে হচ্ছে সংসদের ভিতরে একটা সংসদীয় নর্মস আছে, বাইরেরও একটা গ্রামার আছে। যার যার গ্রামারকে সেই জায়গায় আমরা রাখি। বাইরের জবাব বাইরে দিব, সংসদের জবাব সংসদে হোক। এর আগে বাজেট আলোচনায় সরকার দলীয় সংসদ সদস্যরা বলেন, মানুষের আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি প্রস্তাবিত বাজেট দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ভূমিকা রাখবে। মাননীয় মন্ত্রী রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দিলেও নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে এখনও সুস্পষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, সরকারের গ্রিন সিগন্যাল কিংবা দিক নির্দেশনা পেলেই নির্বাচনের প্রস্তুতি নেবে কমিশন। এবার দলীয় প্রতীকে নির্বাচন হবে না বিধায় প্রার্থীদের রাজনৈতিক পরিচয়ের চেয়ে প্রাক পরিচিতি কমিশনের কাছে বেশি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন ইসি সচিব। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশের স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 16 জুন সংসদের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরের জবাবে তিনি বলেন, ধাপে ধাপে দেশের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও উপজেলার নির্বাচন হবে। নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও কমিশনের কাছে নেই বলে জানিয়েছেন ইসি সচিব। আমার জানা মতে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত কোনো এ ধরনের আলোচনা হয়নি আমাদের সাথে। ওনাদের প্রস্তুতি আছে নিশ্চয়ই, বা সেই প্রেক্ষাপটে ওনারা একটা সময়সীমা সম্পর্কে বলেছেন, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ওই সম্পর্কিত কোনো নির্দিষ্ট তথ্য নেই। তবে ধারাবাহিকভাবে সারা দেশে নির্বাচন করতে গেলে ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী উপাত্ত, ভোট কেন্দ্র স্থাপন আর নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ কর্মপরিকল্পনা ও প্রস্তুতি কেমন হবে তাও তুলে ধরেন ইসি সচিব। একটা জিনিস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রশিক্ষণ। মূলত কিছু মাস্টার ট্রেনার করব, মাস্টার ট্রেনাররা তারপরে বিভিন্ন পর্যায়ে যে ট্রেনিং করবেন। আমরা কিছু মক রিহার্সালও করবো, এবার মক ভোটিং করব, যাতে জিনিসটা আরও সুন্দর এবং অর্থবহ হয়। এরপরে হচ্ছে আপনার ডিপ্লয়মেন্ট প্ল্যান, যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বা তারা কে কোথায় কীভাবে ডিপ্লয়েড হবেন, অ্যান্ড সেই অনুযায়ী বাজেটিং। তো এই কাজগুলো, কিছু কাজ আমাদের তৈরি করা আছে, আর কিছু কাজগুলো সময়ের সাথে সাথে নির্ধারিত হয়ে যাবে। এবারের স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হবে না, থাকবে না পোস্টারেরও ব্যবস্থা। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নেরও জবাব দেন ইসি সচিব। নির্বাচনে প্রার্থীকে নির্বাচনের ব্যবস্থাপনার মনে আনি, প্রার্থীর প্রাক পরিচিতিটা তার কী বলে ক্যান্ডিডেসির সাথে সম্পর্কিত। এখানে রাজনৈতিক পরিচয়টা আমার কাছে গৌণ। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও সরকারের মন্ত্রীদের থেকে নানা ইঙ্গিতের উপর ভিত্তি করে সারা দেশে ব্যানার, ফেস্টুন কিংবা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্য দিয়ে এরই মধ্যে ইউনিয়ন পরিষদের প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,
ফ্যাসিস্ট সরকারের ঋণের বোঝা নিয়ে সরকার গঠনের মাত্র 1.5 মাসের মধ্যে প্রণয়ন করা প্রস্তাবিত বাজেটকে এখনো পারফেক্ট বলা যাবে না। এটা এখনো যাচাই বাছাই করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সরকারকে অন্তত 2 বছর সময় দিতে হবে। প্রস্তাবিত বাজেটে অনেক প্রতিশ্রুতি থাকলেও তা বর্তমান অর্থনৈতিক সংকটে বাস্তবায়ন প্রায় অসম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। শুভ মাহফুজের রিপোর্ট। আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ নানামুখী চ্যালেঞ্জের মধ্যে কেমন হলো 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট? এই বিষয়ে বিস্তারিত জানতেই রবিবার রাজধানীর একটি হোটেলে বাজেট সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আমরা জানি যে সংস্থাটি জানায়, বহু আশাবাদের এই বাজেটে সাধারণ মানুষের জন্য বেশি স্বস্তি নেই। আর অর্থনীতিবিদদের মতে, দুর্নীতি বন্ধ না করা গেলে বাজেটের ভালো উদ্যোগগুলো থমকে যাবে। প্রতি বছরই বাজেটের আকার বাড়ে। এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বড় করা হয়, কিন্তু প্রাতিষ্ঠানিক সক্ষমতার অভাবে সেই লক্ষ্য পূরণ হচ্ছে না। 2026-27 অর্থ বছরের বাজেটকে অর্থবহ করতে হলে কর জিডিপি অনুপাত বাড়াতে হবে এবং অপচয় রোধে কঠোর আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে হবে। Implementation failures is as big a problem as corruption. দুর্নীতি আমাদের অন্যতম প্রধান সমস্যা, যা নিয়ে সবসময়ই আলোচনা হয়। এনবিআর এর বাইরে থাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে কোনো জবাবদিহিতা ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে, অথচ সাধারণ মানুষের উপর করের বোঝা চাপানোর পাশাপাশি এনবিআরকে রাজস্ব বাড়ানোর যে চাপ দেওয়া হচ্ছে, একই আর্থিক শৃঙ্খলা এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর উপরও প্রয়োগ করা উচিত। Only 37 are in a way functioning. অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, ফ্যাসিস্ট সরকারের নেয়া ঋণের বোঝার পাশাপাশি স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে প্রণয়ন করা প্রস্তাবিত বাজেটকে এখনও যথার্থ বলার সুযোগ নেই। ঘোষিত এই বাজেটে এখনও যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি। সবগুলো নিয়ে 1.5 মাসে একটা বাজেট প্রস্তুত করা হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট। এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। ইটস এ কন্টিনিউয়াস থিং। দেশের ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে সরকারকে অন্তত 2 বছর সময় দিতে জনগণের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। ওভারঅল সিচুয়েশন যেটা, আমাদেরকে 2 বছর সময় দিতে হবে যে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার থেকে প্রসপ্যারিটি, সমৃদ্ধি। আমি আশা করছি 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড and economy on the 4th, 5th year will take off for prosperity. শুধু পোশাক খাত নয়, অন্য যে কেউ যে কোনো পণ্য রপ্তানিতে বন্ড সুবিধা পাবেন বলেও জানান অর্থমন্ত্রী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানি অপহরণ করেছিলেন তা প্রমাণিত। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত ও প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে ইলিয়াস আলীর অপহরণের ঘটনায় জিয়াউল আহসানের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে রবিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলায় 5ম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। তার সাক্ষ্যে এখন পর্যন্ত বিভিন্ন অপারেশনে অন্তত 30 জনকে হত্যার বর্ণনা উঠে এসেছে। আজকের এই সাক্ষী থেকে আমাদের ইলিয়াস আলীকে অপহরণ এবং তাকে যে অন্তর্ধান করবার যে বর্ণনা, সেটাও এই সাক্ষীর মুখ থেকে আংশিক বেরিয়ে এসছে। তিনি বলেছেন যে একবার জিয়াউল আহসানের নেতৃত্বে তিনি মহাখালী ব্রিজের কাছে যান, সেখানে তিনি কথোপকথন করেন তারেক সিদ্দিকীর সাথে। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, এর বেশি আমি আর কি করব, আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে সিলেটের কানাইঘাট উপজেলার 5 বাংলাদেশি প্রবাসীর। দুর্ঘটনায় নিহত হয়েছেন ওই গাড়ির ভারতীয় চালক। দুর্ঘটনার খবর দেশে পৌঁছাতেই নিহতদের পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দ্রুত দেশে নিয়ে আসার দাবি শোকগ্রস্ত স্বজনদের। সিলেট থেকে সহকর্মী দীপু সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। কাতারের স্থানীয় সময় রবিবার সকাল 10:30টায়, বাংলাদেশ সময় দুপুর 1:30টায় আল শাহানিয়া শহরের সামাল সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় 5 বাংলাদেশি সহ 6 জন। নিহত 5 জনই সিলেটের কানাইঘাট উপজেলার 7 নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন আক্তালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাস্তালুক গ্রামের মস্তাক আহমদ, জুবাইর আহমদ এবং কাদের আহমদ। দুর্ঘটনার সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। দুর্ঘটনার খবরে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, সাথে আমার ফুফাতো ভাই, চাচার ঘরে ভাই আসলাম, 3জন মারা গেছে, আরো 3 জন আসলাম। মারা গেছে আমি কোনটা হইলাম বাড়ি আল্লাহ মারা গেছে আমার বুয়ার লাস্ট। আমি যতটুকু চাই আমার বুয়ার লাস্ট আমার দেশ মানে আমি দেখলাম। মা বাপ বর্তমান যে অবস্থা বেহাল, মা বাপই বাঁচানি মুশকিল। কানতে কানতে অবস্থা বেহাল সকাল থেকে এখন পর্যন্ত, মানে মা বাপ খান্দন বন্ধ করা নাই। আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা আসলে ও 4-5 বছর হয়েছে বিদেশ পাড়ি দেওয়ার, একমাত্র পরিবারের এই উপার্জনকারী একমাত্র কাদিরই ছিল। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাবো যাতে অতি দ্রুত আমাদের এই পরিবারের পাশে দাঁড়ান এবং আমাদের এই যে জসিমুদ্দিন মারা গেছেন তার দেহটা যাতে অতি দ্রুত দেশে আনার ব্যবস্থা করে দেন। এরই মধ্যে শোকগ্রস্ত পরিবারগুলোর সাথে যোগাযোগ করেছেন জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। আসলে আমরা শোকাহত যে আমাদের 5 জন রেমিটেন্স যোদ্ধা এইভাবে একটা দুর্ঘটনায় একসাথে প্রাণ হারিয়েছেন। পুরো এলাকাটার জন্য একটা শোকাবহ পরিবেশ তৈরি করেছে এবং আমরা পুলিশ বাহিনী আমরা অত্যন্ত ওই পরিবারদের প্রতি আমরা সমর্মিত জানাচ্ছি এবং তাদের যে কোনো সহযোগিতার জন্য আমরা এগিয়ে আসবো, তাদেরকে আমরা সহযোগিতা করবো। 5 প্রবাসীর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ পুরো এলাকা। স্বজনদের একমাত্র চাওয়া যত দ্রুত সম্ভব নিহত প্রবাসীদের মরদেহ ফিরিয়ে আনা হোক দেশের মাটিতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়ায় আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহাঙ্গীর, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী সফরের প্রথম দিনে আর কি কর্মসূচি রয়েছে? আগেই তারেক রহমানের সাথে প্রবাসীদের যে মত বিনিময় ছিল সেই সভাটি শেষ হয়েছে এবং দীর্ঘ 1 ঘন্টা বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রবাসীরা তারেক রহমানের বক্তব্য দেন। তারেক রহমানকে দেখে তারা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। নতুন প্রধানমন্ত্রীকে দেখে তাদের দীর্ঘদিনের চাওয়া তারেক রহমান তিনি তাদের সামনে এসেছেন, সেটা তাদের জন্য অনেক বড় আনন্দের বড় পাওয়ার বিষয়। সেটি তারা দীর্ঘক্ষণ, কিছুক্ষণ আগে এখন স্থানীয় সময় 12টার বেশি বাজে, তো এই দীর্ঘ সময় ধরে তারা তারেক রহমানের বক্তব্য শুনেছেন। ছিল পীরপতন নিরাপত্তা, তিনি প্রবাসীদের সহায়তা চেয়েছেন দেশ করতে। তিনি যেটি বলেছেন যে প্রবাসীরা নিজের দেশও করছেন, এমনকি যে দেশে তারা থাকছেন সেই দেশটুকু তারা করে দিচ্ছেন। গড়ে দিতে পারেন তাহলে দেশগুলো তিনি করতে পারবেন না। আপনারা জানেন যে আগামীকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক রয়েছে। সংকট কারণে এখানে সেই সংকট কাটাতে প্রবাসীরা বলেছেন এবং তারেক রহমান তাদেরকে আশ্বাস দিয়েছেন আগামীকাল বৈঠক হবে। সেই বৈঠকে তারা তারেক প্রধানমন্ত্রী তারা তুলে আনবেন। প্রবাসীদের আরেকটি দাবি ছিল যেটি হচ্ছে যে অবৈধ যারা হয়ে গিয়েছে তাদেরকে যাতে বৈধ করে দেওয়া হয় এবং যারা কারাগারে রয়েছে তাদেরকে যাতে করে দেওয়া হয়। তো এই বিষয়টিও প্রধানমন্ত্রী কথা বলবেন বলে জানিয়ে চান যে এখানে
করতে পারেন এবং দেশের রেমিটেন্স পাঠাতে পারেন। এই বিষয়গুলি উন্নয়ন প্রকল্প নিয়েছেন, দেশের মানুষের স্বার্থে ফ্যামিলি কার্ডের বিস্তারিত ব্যাখ্যা তিনি দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় রবিবার বুরগেনস্টক শহরের এই বৈঠকে যোগ দেন ইরানের পার্লামেন্ট স্পিকার, দেশটির পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান এবং কাতারের প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতারা। বৈঠকে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ ও ইরানের পরমাণু ইস্যু সহ অমীমাংসিত বিষয়গুলোতে আলোচনা করার কথা রয়েছে। তবে বৈঠকের আগেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণের অধিকারে এক চুলও ছাড় দেবে না তেহরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরান আমেরিকার প্রায় 4 মাসের রক্তক্ষয়ী সংঘাত শেষে দর কষাকষি লড়াই এখন আলোচনার টেবিলে। কে জয়ী হবে এ লড়াইয়ে, শেষ পর্যন্ত স্থায়ী চুক্তি হবে কিনা সেদিকেই নজর এখন গোটা বিশ্বের। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের দফায় দফায় বৈঠক, চুক্তি আর ছোটাছুটির পর অবশেষে সরাসরি বৈঠকে বসলেন যুক্তরাষ্ট্র আর ইরানের প্রতিনিধিরা। সঙ্গে রয়েছেন পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও। সুইজারল্যান্ডের অবকাশ যাপন কেন্দ্র বুরগেনস্টক শহরে এ বৈঠকে বিস্তারিত আলোচনার বিষয় ইরান আমেরিকার সমঝোতা চুক্তির অন্যতম শর্ত লেবাননে জায়নবাদী গোষ্ঠী ইসরায়েলের হামলা বন্ধ করা, ইরানের জব্দ অর্থ ফেরত ও পরমাণু ইস্যু সহ চুক্তি অনুযায়ী 60 দিনের পরিকল্পনা নিয়ে। সরাসরি বৈঠকে যোগ দিতে শনিবার রাতে সুইজারল্যান্ডে পৌঁছান ইরানের প্রতিনিধিরা। দলটির নেতৃত্ব দিচ্ছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন চুক্তি পরবর্তী এ বৈঠকে। এছাড়া চুক্তির মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান আসিফ মনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি অংশ নেন সরাসরি এ বৈঠকে। আলোচনার আগেই ইরানের পার্লামেন্ট স্পিকার এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এ বৈঠকের মূল উদ্দেশ্য চুক্তির প্রতিটি বিষয় নিয়ে পরিষ্কার আলোচনা ও তার বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করা। লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা ঘিরে আবারও হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এটি খোলা হবে না বলেও সাফ জানিয়েছে তেহরান। এমনকি আলোচনার এই সময়েও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জোর দিয়ে বলেছেন, তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণের অধিকারে এক চুলও ছাড় দেবে না। আমরা পরমাণু সমৃদ্ধকরণ অধিকারে কোনো ছাড় দেব না। যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের অধিকার মেনে নিতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট বারবার বলে আসছেন, ইরান কোনো পরমাণু মজুত করতে পারবে না, এমনকি আমাদের আত্মসমর্পণও করতে হবে। এটিও বলেছিলেন ট্রাম্প, কিন্তু চুক্তির মধ্য দিয়ে ট্রাম্প 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন, মত পরিবর্তন করেছেন। আশা করি তিনি আমাদের অধিকারকে অবজ্ঞা করতে পারবেন না। এর আগে গেল 18 জুন বৃহস্পতিবার যুদ্ধ শেষ করতে প্রাথমিক চুক্তিতে সই করে ইরান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী লেবানন সহ সব ফ্রন্টে ইসরায়েলি হামলা বন্ধ করা, ইরানের জব্দ করা টাকা ফেরত দেয়া, যুদ্ধে ইরানকে ক্ষতিপূরণ দেয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালী উন্মুক্ত করা, পরমাণু সহ 14টি পয়েন্ট গুরুত্ব পায়। বিশ্লেষকরা বলছেন, চুক্তির সবচেয়ে বড় বাধা লেবাননের মাটিতে ইসরায়েলের হামলা বন্ধ করা এবং পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরানের ঐকমত্য। এই দুটি বিষয়ের সমাধান এলে রবিবারের আলোচনা মধ্যপ্রাচ্য সহ পুরো উপসাগরীয় অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে বলে আশা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কমছেই না হামের ব্যাপকতা। রাজধানীর বড় 2 হাসপাতালে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা। চলতি বছরের শুরু থেকে শত শত নয়, হাজারের বেশি শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কমিউনিটি পর্যায়ে কার্যকর উদ্যোগ ও পরিকল্পিত টিকাদান কর্মসূচির অভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এদিকে হাম ও উপসর্গে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 3 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1063 জন। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। দেশ জুড়ে হাম পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বর্তমানে ভর্তি 98 জন হাম আক্রান্ত শিশু। গত একদিনেই ভর্তি হয়েছে আরও 19 জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছে 1322 শিশু। মৃত্যু হয়েছে 49 জনের। হাম হওয়ার পরেও আমি আগে বলেছি 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত তার রোগ প্রতিরোধ ক্ষমতা তার নিজের ইমিউনিটি ফিট ব্যাক করতে মিনিমাম 4 থেকে 6 সপ্তাহ লাগে। এই সময়ের মধ্যে কিন্তু তার অন্য ইনফেকশন হতে পারে। এই জন্য আমরা বলি হাম থেকে
ভালো হয়ে যাওয়ার পরে 4 থেকে 6 সপ্তাহ স্বাস্থ্যবিধি মেনে চলবে, আইসোলেটেড থাকবে, একটু হাই প্রোটিন ডায়েট খাবে, ফ্রুটস খাবে, আমরা কিছু ভিটামিন সাপ্লিমেন্ট দিয়ে দিই, এইগুলি খাবে এবং জানা মতে কোনো সংক্রামক ব্যাধি সংক্রান্ত রোগীর কাছে বা কোনো হাসপাতালে ঘনবসতিত এলাকায় না যাওয়াটাই ভালো। অন্যদিকে ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছে 379 জন হাম রোগী। গত একদিনে ভর্তি হয়েছে 118 জন। হাসপাতালটিতে এ পর্যন্ত হামে মৃত্যু হয়েছে 55 জনের। সংক্রমণ নিয়ন্ত্রণে রোগীদের সুরক্ষায় দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভালো হয়েছে, 4 দিন জ্বর ছিল, পরশুদিন বিকেল থেকে যে চোখের চারপাশ লাল হয়ে গেছে, মুখের পাশ লাল হয়ে গেছে, চোখ মুখ ফুলে গেছে। কামরাঙ্গীরচর থেকে আসছি, ঢাকা কামরাঙ্গীরচর থেকে। ডাক্তার দেখাইছিলাম আপনার, উনি এখানে রেফার করছে। বৃহস্পতিবার দিন 17 তারিখ আর হাম হয়েছে, অনেক অবস্থা গুরুতর ছিল, তারপর আমরা আইসিইউতে ছিলাম। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন কেবল হাসপাতাল ভিত্তিক চিকিৎসা দিয়ে এই পরিস্থিতি সামলানো অসম্ভব। প্রয়োজন কমিউনিটি পর্যায়ে কার্যকর পদক্ষেপ এবং পরিকল্পিত টিকাদান। হাম তো কোনো এখন গতানুগতিক অন্যান্য রোগের মতো রোগ না, এটা একটা মহামারী হয়েছে এবং একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি হয়েছে। এখানে এখনও অস্বাভাবিক হারে রোগী আসছে, মৃত্যু হচ্ছে, হয়তো কিছুটা কম। তারা তো একটা জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতির স্বীকার করছে না, কিন্তু প্রতিদিন কিন্তু শিশু মারা যাচ্ছে, প্রতিদিন 1000-এর উপরে রোগী শনাক্ত হচ্ছে, শনাক্তের বাইরেও তো অনেক রোগী আছে। কাজে এই পদ্ধতিতে কিন্তু আপনি জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন না। আমরা এই বিষয়টি সরকারকে বোঝাতে ব্যর্থ হয়েছি। সময়মতো টিকা নিশ্চিত করা না গেলে শিশুদের মধ্যে সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, এটি জানার জন্য তদন্তের প্রয়োজন নেই। রবিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, হাম মোকাবেলায় বর্তমান সরকারের সাফল্য রয়েছে। 5 এপ্রিল হামের টিকার জরুরি ক্যাম্পেইন শুরু হওয়ার পর 1 মাসের মধ্যেই 5 বছর পর্যন্ত প্রায় সব শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। তিনি জানান, সারা দেশে প্রাইমারি হেলথ কেয়ারকে শক্তিশালী করার জন্য কাজ চলছে। আগামী 3 থেকে 4 বছরের মধ্যে 1 লাখ স্বাস্থ্যকর্মী এবং 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা ও জেলা পর্যায়েও পর্যাপ্ত মিডওয়াইফ থাকবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই যেন প্রসূতির সেবা নিশ্চিত করা যায়, সেটি সরকারের লক্ষ্য। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার আব্দুস সালাম। তিনি জানান, সরকারকে মানবিক রাষ্ট্র গড়ার যে ভিশন তা এগিয়ে নিয়ে যাবার পথে সহায়ক হতে চায় রেড ক্রিসেন্ট সোসাইটি। আর্তমানবতার সেবায় যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো সবাই মিলে উত্তরণ ঘটাতে চান নতুন চেয়ারম্যান। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে রবিবার দায়িত্ব নিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার আব্দুস সালাম। দায়িত্ব নিয়ে বাংলা ভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে সোসাইটির নতুন চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নতুন দায়িত্ব সততা ও স্বচ্ছতার সাথে পালন করবেন। আমি সম্পূর্ণভাবে আশাবাদী, ইনশাল্লাহ এই রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে আগামী দিনের যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের বর্তমান সরকার যে ভিশন, যে পলিসি সামনে নিয়েছেন, যে একটি মানবিক রাষ্ট্র গঠন করার, এই মানবিক রাষ্ট্র গঠন করার ইতিমধ্যেই ওনার যে প্ল্যান, যে পলিসি যেগুলো ইতিমধ্যে ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়েছে 4 মাসের মাথায়। তা আমি যেহেতু আজকে যোগদান করেছি, আমি আশাবাদী এবং আমি বিলিভ করি এবং ফুললি কম্পিটেন্ট যে আমরা সরকারকে এখান থেকে প্রচুর সাহায্য সহযোগিতা আমরা করতে পারবো, যাতে সরকারের পলিসি বাস্তবায়ন এবং আমাদের যে এই 7টা প্রিন্সিপল রয়েছে। ইন্টারেস্টিংলি সরকারের যে পলিসি, সরকারের পলিসির সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির 7 প্রিন্সিপল এইগুলি কাকতালীয়ভাবে মিলে যায়। সো আমাদের এগুলি ওয়ার্ক করতে আরও মনে করি এখন আমাদের সুযোগ সুবিধা রয়েছে। আব্দুস সালাম বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে ক্ষতবিক্ষত হয়েছে, রেড ক্রিসেন্ট সোসাইটিও তার বাইরে ছিল না। সংগঠনের মূলনীতিগুলোর সাথে মিল রেখেই রেড ক্রিসেন্ট সোসাইটিকে এগিয়ে নিতে চান নতুন চেয়ারম্যান।
সমস্যা যে কোনো অর্গানাইজেশনে সমস্যা থাকতে পারে, কিন্তু আমাদের এই রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটা ভালো রেপুটেশন ছিল, একটা ভালো ট্র্যাকে ছিল, অতীতে আমরা দেখেছি। কিন্তু গত 17 বছর আসলে যথেষ্ট ইনকনসিস্টেন্সি হয়েছে, অনিয়ম হয়েছে, সেটা আমরা অনেকেই হয়তো জানি, অনেকে হয়তো জানি না, অনেক ইন্টারনাল বিষয় সেখানে জড়িত রয়েছে। বাট এই সমস্ত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা কোনো সমস্যা নয়, ইনশাআল্লাহ আমরা এগুলো সমাধান করে, এইগুলো সমস্যাগুলোকে ফেস করি আমরা সামনের দিকে অর্গানাইজেশনের যে ক্রেডিবিলিটি সেটাকে আমরা ধারণ করে আমরা সামনের দিকে আগাতে সক্ষম হব, এবং গভর্নমেন্টের একটা সাহায্যকারী সংস্থা হিসাবে আমরা পুরোপুরিভাবে কাজ করার আমরা সেই আশা আমরা পোষণ করি। আত্মমানবতার সেবায় সরকারের সাহায্যকারী সংগঠন হিসেবে অতীতের ভুলগুলো শুধরে নিয়েই রেড ক্রিসেন্ট সোসাইটি এগিয়ে যাবে বলে আত্মবিশ্বাসী ব্যারিস্টার আব্দুল সালাম। চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বজ্রপাতে নরসিংদীতে 3 জন, সাভারে 3 জন ও নেত্রকোনায় 1 জনের মৃত্যু হয়েছে। নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার 3 ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 1 জন। পুলিশ জানায় উপজেলার পাঁচকান্দ্রি মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় সন্ধ্যায় বজ্রপাত হলে 4 জন গুরুতর আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে 3 জন মারা গেছেন বলে জানান চিকিৎসক। এদিকে সাভারে বজ্রপাতে 3 কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজারে বিকেলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 1 জন বলিয়াপুরের আর অপর 2 জন হিমায়তপুরের বাসিন্দা। গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কেন্দ্র করে সংঘর্ষে সাইফুল ইসলাম নামে ছাত্র শিবিরের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সালাউদ্দিন নামে আরও 1 জন। বিকেলে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এই সংঘর্ষ ঘটে। নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বাটিগ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুকুল, তার ভাই পলাশ ও তাদের সহযোগী আশরাফ ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলাম ও সালাউদ্দিনের উপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সাইফুল ইসলামকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিয়ানমারে বন্দি 27 বাংলাদেশি জেলেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছে তাদের পরিবার ও স্বজনেরা। এ ব্যাপারে প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ চান তারা। ভুক্তভোগীরা জানান, গেল বছরের ডিসেম্বর ও চলতি বছরের মার্চে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন এই 27 জেলে। দিকভ্রান্ত হয়ে মিয়ানমার জলসীমায় ঢুকলে তাদের আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বারবার যোগাযোগ করেও মেলেনি কোনো সুরাহা। উপার্জনক্ষম মানুষদের হারিয়ে পরিবারগুলো এখন চরম আর্থিক ও মানবিক সংকটে। স্বজনদের ফেরত পেতে এখন সরকার প্রধানের বিশেষ উদ্যোগই তাদের শেষ ভরসা। আমি কেন আমার বাবার তথ্য এখনো পাই না? আমার বাবার সাথে আমি কেন যোগাযোগ করতে পারি না? মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে আমার একটাই অনুরোধ, আমার বাবাকে ফিরিয়ে দেন, আমি বাবার কারো বাঁচবো না। প্রধানমন্ত্রীর কানে যেন এই কথাটা নজরে যেন পড়ে, উনি যেন আমাদের পাশে দাঁড়ায়, আমাদের সন্তানগুলো যেন ওই দেশের থেকে ফিরিয়ে আনে। ডক্টর খলিলুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যেন উনি ওনার কূটনৈতিক মাধ্যমে আমাদের এই পরিবারগুলোর পাশে দাঁড়ায়, আমাদের পরিবারগুলো যেন আমাদের স্বজনদেরকে ফিরিয়ে এনে দেয়। বাংলাদেশকে ভারতের অবমাননা চেষ্টায় উদ্বেগ জানিয়েছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। ভারত যাতে কোনো রকম উস্কানি বা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করতে না পারে সেদিকে সরকারকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। রবিবার এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে ডক্টর মাহবুবুল্লাহ এই আহ্বান জানান। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার মিথ্যা, গুজব ও বানোয়াট তথ্য প্রচারকারীদের প্রতিহত করার আহ্বান জানান তিনি। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশে আইনি শাসন প্রতিষ্ঠা করতে হবে। সোশ্যাল মিডিয়ার ছড়ানো গুজব নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর মাহবুবুল্লাহ। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট।
খুলনার ডুমুরিয়া উপজেলার 3টি আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত 68টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও চাল বিতরণ করা হয়েছে। উপজেলার কাঁঠালতলা গুচ্ছগ্রামে এ সহায়তা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন সংসদ সদস্য আলী আসগর লবি। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার, সেনাবাহিনীর কর্মকর্তারা সহ অনেকে এই সময় তার সাথে ছিলেন। চট্টগ্রাম ল একাডেমি থেকে পাশ করা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ তালিকাভুক্ত আইনজীবীদের সংবর্ধনা দেয়া হয়েছে। চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউটের এই আয়োজনে নবীন আইনজীবীদের সম্মাননা স্মারক দেয়া হয়। চিটাগাং ল একাডেমি চট্টগ্রাম CLA এর প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যাডভোকেট SM সিরাজউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ASM বদরুল আনোয়ার। নারী ও শিশু নির্যাতন রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে রাজধানীতে। এতে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মীর হাসমত আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও জাসাসের কেন্দ্রীয় সভাপতি চিত্রনায়ক হেলাল খান। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সেমিনার হয়েছে রাজধানীর তেজগাঁওয়ে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঢাকা আহসানিয়া মিশন ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাবস্টেন্স ইউজ প্রফেশনালস আইসেপ বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। আউস্টের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আশরাফুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ, আইসেপ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ডাক্তার MA মোহিত কামাল। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহসানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক এবং আইসেপ বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ইকবাল মাসুদ। দেশের মানুষের কল্যাণে ব্র্যাক পরিবার শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান হয়েছে। ব্র্যাক ব্যাংক 2025 সালের জন্য ঘোষিত লভ্যাংশ থেকে ব্র্যাকের অংশ হস্তান্তরের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারপারসন মেহরিয়ার M হাসান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড CEO তারেক রেফাত উল্লাহ খান। প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রমের সাফল্য তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের অবদান নিয়েও কথা বলেন তারা। অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষে প্রতীকী লভ্যাংশ গ্রহণ করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে। অনুষ্ঠানে ব্র্যাক বিকাশ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক পরিবারের অন্যান্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী বৈষম্যমূলক সমাজ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানীর উত্তরা সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কর্মীদের মাঝে গ্রীষ্মকালীন ফল উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন। পরে উত্তরখানের মইনারটেক এলাকায় তরুণদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মিট দ্য ফিউচার অনুষ্ঠানে অংশ নেন তিনি। জমকালো আয়োজনে শেষ হলো ব্যাংকারদের অংশগ্রহণে বহুল প্রতীক্ষিত BCBL ব্যাংকার্স ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। বসুন্ধরা স্পোর্টস সিটিতে টুর্নামেন্টের ফাইনালে সিটি ব্যাংক PLC-কে হারিয়ে শিরোপার উৎসব করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ফাইনালে প্রধান অতিথি ছিলেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর আরেফিন। দেশের ব্যাংকিং খাতের মধ্যে ক্রীড়া চর্চা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই ফুটসাল ফেস্টিভ্যালে 13টি ব্যাংক অংশ নেয়। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ আক্তার ও অন্যান্য অতিথিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফিফা বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। দিন দিন আরও রঙিন হয়ে উঠছে বিশ্বকাপকে কেন্দ্র করে সমর্থকদের উন্মাদনা। আর্জেন্টিনার খেলা মানেই যেন আবেগের বাড়তি মাত্রা। অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রাজধানীর মিরপুরে দেখা মিলেছে তেমনই এক ব্যতিক্রমী আয়োজন। মেসির প্রতি ভালোবাসা জানাতে উন্মোচন করা হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্যান নির্মিত আর্জেন্টিনা জার্সি। মেসির প্রতি ফুটবল প্রেমীদের উন্মাদনার সেই গল্প নিয়েই জুয়েল রানা জনির ক্যামেরায় থাকছে মোর্শেদ আলমের রিপোর্ট। আর্জেন্টিনা ভক্তরা বোধহয় সত্যি একটু বেশি আবেগী। প্রিয় দল কিংবা প্রিয় খেলোয়াড়কে ভালোবাসতে তারা শুধু পতাকা টানিয়েই ক্ষান্ত হন না, গড়ে তোলেন নতুন নতুন রেকর্ডও। আর সে ভালোবাসারই সবচেয়ে বড় উদাহরণ দেখা যাচ্ছে রাজধানীর মিরপুরে। দিন যত যাচ্ছে ততই বাড়ছে বিশ্বকাপের উত্তেজনা। 22 জুন অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেই ম্যাচকে ঘিরে যখন বাড়ছে দর্শকদের প্রত্যাশা, তখন রাজধানীর মিরপুরে দেখা মিলল মেসি প্রেমীদের এমন ব্যতিক্রমী আয়োজন। আমরা ইনশাল্লাহ এখনো আশাবাদী মেসি আবারও হ্যাট্রিক করবে। এক জার্সিতেই
কোটি হৃদয়ের ভালোবাসা আর কি, মানে অবশ্যই মেসির প্রতি, আর কালকে মিনিমাম আমরা 3-0 গোলে জিততে চাই। ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে মিরপুর 14 এর ইব্রাহিমপুর এলাকায় আইকনিক এই বিশাল জার্সি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জার্সি বলে দাবি আয়োজকদের। তাদের মতে 2026 বিশ্বকাপ হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। মেসির দীর্ঘ ক্যারিয়ার অর্জন এবং বাংলাদেশের কোটি আর্জেন্টিনা সমর্থকদের আবেগকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ। এবারই হচ্ছে এই দক্ষিণ এশিয়ার ভিতর হচ্ছে সবচেয়ে বড় জার্সি, এটা আমরাই বানিয়েছি। মেসির যেহেতু শেষ বিশ্বকাপ, এই স্মরণীয় হচ্ছে আমাদের এই বড় একটা উদ্যোগ নেওয়া। আগামী বিশ্বকাপ নিয়ে অন্য কিছু করার চিন্তা ভাবনা আছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ নিয়েও সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস। তাদের প্রত্যাশা প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে আরও একটি জয় তুলে নেবে আর্জেন্টিনা, আর সেই জয় দিয়েই আরও এক ধাপ এগিয়ে যাবে শিরোপা ধরে রাখার মিশনে। আমাদের মেসিকে উৎসর্গ করেই জার্সিটা বানানো। অস্ট্রিয়া ভালো টিম, জিতুক এটাই কথা, গোল তো এটা ফলাফলই বলে দেবে, মিনিমাম 3-4টা। ইনশাল্লাহ 4 গোল বা 3 গোলে ব্যবধানে জিতবে। বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা নতুন নয়। বিশ্বকাপ এলেই নীল সাদা পতাকায় ছেয়ে যায় শহর থেকে গ্রাম। তবে এবার সেই আবেগ যেন আরও দৃশ্যমান হয়ে উঠেছে এই বিশাল জার্সির মাধ্যমে। নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে মেসিদের ঘিরে ভক্ত সমর্থকদের প্রত্যাশা এখন আরও তুঙ্গে। মিরপুরে মেসির এই বিশাল 10 নম্বর জার্সি যেন তারই প্রতিচ্ছবি। মাঠে মেসিদের জয় আর মাঠের বাইরে ভক্ত সমর্থকদের ভালোবাসা, দুটাই চলবে পাশাপাশি, এমনটাই বলছেন ভক্ত সমর্থকরা। মোর্শেদ আলম, বাংলা ভিশন, ঢাকা। শেষ করব সংবাদ যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিব। প্রবাসী শ্রমবাজার খুলে দিতে মালয়েশিয়ার সাথে আলোচনা করা হবে জানালেন প্রধানমন্ত্রী। আটকে পড়া প্রবাসীদের মুক্তিতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হান্নান মাসুদের মন্তব্যে উত্তপ্ত সংসদের অধিবেশন। বক্তব্য অসত্য দাবি করে এক্সপাঞ্চের আহ্বান মির্জা ফখরুলের। কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার 5 বাংলাদেশি সহ নিহত 6, শোকের ছায়া পরিবারগুলোতে। দীর্ঘ প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা শুরু। লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ। তেহরানের পরমাণু ইস্যু অমীমাংসিত বিষয়গুলোতে আলোচনা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।